মধ্যপ্রাচ্যের বাইরে জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনাময় গন্তব্য জাপান। সামনের 15 বছরে দেশটিতে 1 কোটির বেশি কর্মী প্রয়োজন। 16টি ভিন্ন ভিন্ন খাতে, বিশেষ করে কৃষিকাজ, নির্মাণ, কেয়ার গিভার, অটোমোবাইল এবং শিপিং খাতে রয়েছে বিশাল চাহিদা। তবুও বাংলাদেশ এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না। অথচ প্রতিবেশী দেশ নেপাল, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে প্রতি বছর জাপানে বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে। পরিসংখ্যান বলছে নেপাল এখন বাংলাদেশের চেয়ে প্রায় 10 গুণ বেশি কর্মী জাপানে পাঠাচ্ছে। কিন্তু কেন বাংলাদেশ পিছিয়ে পড়ছে? বাংলাদেশের তরুণরা যদি দক্ষতা বাড়িয়ে প্রস্তুত হতে পারে, তাহলে কি এই বিশাল বাজারে নিজেদের অবস্থান শক্ত করা সম্ভব নয়? চলুন এবার এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই। জাপানকে মাঝে মধ্যে বলা হয় মধ্যপ্রাচ্যের বাইরের সবচেয়ে সম্ভাবনাময় শ্রমবাজার। অথচ প্রতি বছর যেখানে নেপাল, ভিয়েতনাম, এমনকি মিয়ানমার থেকেও হাজার হাজার শ্রমিক যাচ্ছে, সেখানে বাংলাদেশি কর্মী সংখ্যা নেহাতি কম। 2024 সালের তথ্য বলছে নেপাল একাই 56,700 জন কর্মী পাঠিয়েছে জাপানে, আর বাংলাদেশ মাত্র 3,574 জন। 2020 সালে বাংলাদেশ ও নেপাল উভয় দেশ থেকে জাপানে কর্মী গিয়েছিলেন প্রায় সমান সংখ্যায়। বাংলাদেশ থেকে 831 জন আর নেপাল থেকে 942 জন। কিন্তু মাত্র 5 বছরের ব্যবধানে নেপালের অগ্রগতি চোখে পড়ার মতো। 2022 সালে নেপাল থেকে রেকর্ড 42,000 কর্মী গিয়েছিল জাপানে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম জাপানি ভাষার দক্ষতার অভাব, অপ্রতুল প্রশিক্ষণ আর সিস্টেমেটিক প্রস্তুতির ঘাটতি। আন্তর্জাতিক শ্রম সংস্থার উপদেষ্টা জিয়া হাসান জানাচ্ছেন, আমাদের বেশিরভাগ প্রশিক্ষকই জাপানি ভাষায় দক্ষ না। তারা নিজেরাও আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই ভাষা শিখেছেন, ফলে প্রশিক্ষণার্থীরা ঠিকঠাক প্রস্তুতি পাচ্ছেন না। এছাড়া N5 বা N4 পর্যায়ে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র ও কোর্সের অভাবও প্রবল। 2024 সালের ডিসেম্বরে N5 ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিলেন 8,064 জন, উত্তীর্ণ মাত্র 3,883 জন, আর N4 পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 511 জন। এখন প্রশ্ন হলো, যেখানে এত সম্ভাবনা, সেখানে আমরা দক্ষতা তৈরি না করে কেবল পিছিয়ে থাকবো? আমাদের তরুণ প্রজন্ম কি প্রস্তুত এই আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাতে? সংশ্লিষ্টরা বলছেন, জাপানের শ্রমবাজার ধরতে হলে প্রশিক্ষণ, ভাষা জ্ঞান ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের দিকে বেশি জোর দিতে হবে। প্রশিক্ষণার্থীদের 6 মাসের দীর্ঘ প্রস্তুতিমূলক সময় তাদের আর্থিকভাবে দুর্বল করে তোলে। তাই সরকারের উচিত ভাষা শিক্ষার জন্য ভাতা বা সফট লোনের ব্যবস্থা করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, জাপান থেকে আলাদা সেল খোলা হয়েছে, যেখানে থাকবে ডেডিকেটেড ওয়েবসাইট, সহজ প্রক্রিয়া এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম। জাপানি উদ্যোক্তাদের দেশের টিটিসির দায়িত্ব নিতে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নিজেরা প্রশিক্ষক আনতে পারেন এবং মানসম্পন্ন কোর্স পরিচালনা করতে পারেন। তবে একটা বড় সমস্যা হচ্ছে ভুয়া সনদপত্র এবং ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। এর ফলে অনেকেই ভিসা জটিলতায় পড়ছেন। জাপানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এর পেছনে এই জালিয়াতির বিষয়গুলো বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার এখন শাস্তির ব্যবস্থাও ভাবছে। বাংলাদেশের তরুণরা যদি সময় মতো দক্ষতা অর্জন করতে পারেন, ভাষা শিখে প্রস্তুতি নেন, তাহলে জাপানের বিশাল শ্রমবাজার হতে পারে আমাদের জন্য পরবর্তী মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য। কিন্তু তার আগে চাই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ। জাপানে কর্মসংস্থান নিশ্চিত করতে হলে বাংলাদেশকে দক্ষতা, ভাষা ও নৈতিকতার জায়গায় আরো শক্তিশালী হতে হবে। বিদেশে যাওয়া মানে শুধু চাকরি নয়, এটা দেশের ভাবমূর্তি, অর্থনীতির ভবিষ্যৎ। প্রশিক্ষণ, সহায়তা ও পরিকল্পিত রপ্তানি, এই 3টি জায়গায় কাজ করলে বাংলাদেশ ও জাপানের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। আপনার মতামত কি? বাংলাদেশ কিভাবে আরো বেশি কর্মী জাপানে পাঠাতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।